হ্যালো এভরিওয়ান, আমি টুকটুকি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো, আগের দিনে ভিডিও দেখেছো যে 6 অক্টোবরে আমার একটা ব্রাইডাল প্যাকেজ শ্যুট ছিল। আর আমি বলেছিলাম যে আজকে একটা তার রিভিউ ভিডিও বা এক্সপিরিয়েন্স, হোল ডে এক্সপিরিয়েন্স ভিডিও আমি নিয়ে আসবো। তো ঝটপট কথা না বলে আগে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম বলি, এই প্যাকেজ শ্যুটের ঠিকানাটা আমি কোথা থেকে পেয়েছি। আমাকে একদিন দিদিভাই এই স্ক্রিনশটটা দিয়ে বলল যে ফটোগ্রাফি শ্যুট করবে, তাহলে এই নাম্বারটা, একটা নাম্বার ছিল এখানে যেটা আমি ব্লার করে দিয়েছি, এই নাম্বারটায় ফোন করে কন্ট্যাক্ট কর। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আগে কোনো দিন করিনি, কে না চায় বলো। তাই আমিও ঝটপট নাম্বারটায় ফোন করে কথা বলে নিলাম আমাদের অর্গানাইজারের সাথে। আমাকে জানানো হলো যে মডেলকে পে করতে হবে 800 টাকা আর মেকআপ আর্টিস্টকে পে করতে হবে 600। তো আমিও তেমন আমার প্রোফাইল বানানোর জন্য রাজি হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে তার সমস্ত স্টেটাস, গ্রুপ ফলো করতে করতে জানতে পারলাম তার স্টেটাস থেকে যে সেখানে একটা নিউজ চ্যানেল আসবে, কলকাতা টিভি নিউজ। দেখতেই পাচ্ছ স্ক্রিনশটটা তুলে হয়েছি আমি এখানে। জেনে তো আরোই খুশি হলাম যে এত কম অ্যামাউন্টে আমি এতটা অপরচুনিটি পাচ্ছি, ভাববার বিষয়। কিছুদিন বাদে আমাদের জানানো হলো যে মডেলে যেহেতু 800 টাকা পে করতে হবে, তো অ্যাডভান্স সিট বুকিংয়ের জন্য আমাদের 300 টাকা পে আগে থেকে করে রাখতে হবে। আমিও ঝটপট দেরি না করে জানানোর থেকে 2-3 দিন পরের মধ্যেই শ্যুট করার জন্য আমার অ্যাডভান্সটা পে করে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে টাইম এগিয়ে আসায় আমরা আমাদের ড্রেস, জুয়েলারি প্লাস স্টুডিও লোকেশনটা জানতে পারলাম গ্রুপ থেকে। ড্রেস জুয়েলারির কথাই বলি, আমরা যখন ড্রেস জুয়েলারি চুজ করি, নিজেদের ইচ্ছায় চুজ করি। তো আমাদের বেলায় হয়েছিল কি, সম্পূর্ণ লটারি সিস্টেমে আমাদের ড্রেস জুয়েলারি চুজ করা হয়েছিল, যে আগে বলতে পারবে সে ওই ড্রেস জুয়েলারি পাবে ফার্স্ট, এরকম একটা ম্যাটার হয়েছিল। ফার্স্ট দেখাতেই এই ড্রেস জুয়েলারি আমার আর আমার মেকআপ আর্টিস্ট মানে আমার দিদিভাইয়ের পছন্দ হয়ে গেছিলো। তারপর জানানো হয় আমাদের যে এটা নাকি নিউ কালেকশন, যার জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে, যেটা আগে কখনোই জানানো হয়নি। মানে আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়ানো হচ্ছিল। দিদিভাই যেহেতু নতুন মেকআপ আর্টিস্ট, প্রোফাইল তোলার জন্য সেটুখানিও করেছিল, আমাকে বলেছিল এক্সট্রা পে করতে, যে মডেলকে পে করতে হবে আরও 100 টাকা এক্সট্রা, মানে 800 টাকা প্লাস 100 টাকা 900 টাকা। আর দিদিভাই আরও 200 টাকা এক্সট্রা দিয়ে টোটাল 800 টাকা করে দিয়ে শ্যুটটা করতে রাজি হয়েছিল। আমি যেটুকখানি শুনেছি যে এই ধরনের শ্যুটেতে লেন্স, পেটিকোট এগুলো সব কিছুই নিজেদের নিয়ে যেতে হয় মডেলকে, এটাই স্বাভাবিক। কিন্তু মাথার যে মুকুটটা থাকে ব্রাইডাল শ্যুটে, সেটা সম্পূর্ণ প্লাস ড্রেস জুয়েলারি অর্গানাইজাররাই আমাদের দেয়। বাট এখানে আমাদের অর্গানাইজার জানায় যে কোনো রকম মুকুট দেওয়া হবে না, যদি ফুল কিংবা মুকুট দিয়ে সাজাতে হয় তাহলে সেটা নিজেদেরকে ক্যারি করতে হবে। শ্যুটের আগে আমাদের জানানো হয়েছিল যে আমাদের শ্যুটের একটা সব মডেল আর মেকআপ আর্টিস্ট প্লাস অর্গানাইজারের ছবি দেওয়া একটা ব্যানার বানিয়ে সেটা গেট ওয়াইজ আমাদের স্টুডিওর সামনেই লাগানো হবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আজ রাতে পাঠিয়ে দেওয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এত লেট হয়ে গেছে না, এবার অনেকজন তো ক্যান্সেল হয়েছে, তাই আমি ফাইনাল প্ল্যানটা রেডিও করতে পারিনি। আমি আজ রাতে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা স্ট্যাটাসও দিতে পারবে কালকে। ওকে, আমি আজ রাতে করে পাঠিয়ে দেবো, এটা কনফার্ম। এই যে ভয়েসটা তোমরা শুনলে, এটা হচ্ছে আমাদের শ্যুটের আগের দিন মানে 5 তারিখের রাত্রেবেলার, যেটা আমাদের অর্গানাইজার বলেছিল ব্যানারের বিষয়ে যে সে বানিয়ে দেবে। ভাবতে পারিনি যে সে কি করে বানাবে। তো তারপরে হচ্ছে জানতে পারি স্টুডিওতে গিয়ে যে কোনো রকম ব্যানার আমাদের জন্য লাগানো হয়নি, গিয়ে স্টুডিওর সামনে কোনো রকম ব্যানারই দেখিনি। এবার আসি পরের দিন সকালবেলা, মানে আমাদের শ্যুটের দিনে বাবাই আর মা দেখলাম গল্প করছে। তো বাবাই আর মাকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম দিদিভাইয়ের সঙ্গেই গাড়িতে করে। স্টুডিওর লোকেশন ছিল হচ্ছে বিধাননগর, আর স্টুডিওর নাম ছিল A to Z স্টুডিও, যেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। আর আমাদের টাইম দিয়েছিল যে স্টুডিওতে পৌঁছাতে হবে 10টা থেকে 10:30টার মধ্যে, যার জন্য আমরা কোনো রকম ব্রেকফাস্ট করতে পারিনি। তাই ব্রেকফাস্টে মা এই যে ডিম, কলা, পাউরুটি সব গুছিয়ে দিয়েছিল, নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে, নাচতে নাচতে যাচ্ছিলাম। 5টার সময় বেরোনোর আরও একটা কারণ ছিল, কারণ মাঝখানে দাঁড়িয়ে রূপাদি মানে আমার দিদি ভাইয়ের সঙ্গেই একজন মেকআপ শিখছে, তারও আজকে শ্যুট ছিল একসাথেই। সেই রূপাদিকে নিয়ে তারপরে আমরা একসাথে যেতাম গাড়িতে করে। তারপর রূপাদির ফ্ল্যাটের সামনে 10 মিনিট মতো ওয়েট করে রূপাদিকে গাড়িতে তুললে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম লোকেশনে যাওয়ার জন্য।
মেকআপ দেখছে দিদি ওখানে গিয়ে করাবে বলে। দিদি হচ্ছে সেই দিদি যে হচ্ছে মানে ছোটবেলায় বিদ্যাসাগর পড়তে পরীক্ষা দেওয়ার আগে গাড়িতে পড়তে পড়তে যেত, সেরকম স্টুডেন্ট। আর আমার দিদি হচ্ছে বকখালি হেঁটে চলে যেত ফার্স্ট থেকে। দেখা একটু তোমরাটা, আমি কিছু দেখি না। পৌঁছে গেছি আপাতত লোকেশনে। এটা হচ্ছে বেঙ্গল ধাবার পাশেই জাস্ট সরস্বতী বিল্ডিং, সেখান থেকে আর কি 3rd ফ্লোরে আমাদের লোকেশন দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেইন A to Z স্টুডিও, মেইন লোকেশন। চলো এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক কিরম এক্সপিরিয়েন্স হলো। তো সবার ফার্স্টেই বলি বাথরুম। আমরা মেয়েরা ভীষণ খুঁতখুঁতে হই, যেখানেই যাই বাথরুম আগে দেখি। তো এখানে বাথরুমটা এতটাই অপরিষ্কার ছিল, যেখানে একটা অসুস্থ মানুষ যাক সুস্থ মানুষ যাক গেলে আনকমফোর্টেবল ফিল করবে। আর সেখান থেকে বেরিয়ে আসি, মেন হচ্ছে আমাদের শ্যুট বলতে চেঞ্জিং রুম থাকবে একটা ভালো দেখে। এখানে চেঞ্জিং রুম ভালো ছিল না, একটা অতিরিক্ত ছোট মাত্রায় ছোট্ট ঘর দেওয়া হয়েছিল, যেখানেতে বিভিন্ন রকম জিনিসপত্র লাইটিংয়ের ভর্তি ছিল। জাস্ট একটা জায়গায় তুমি দাঁড়িয়ে হাত পর্যন্ত নাড়ানো যাচ্ছে না এমন জায়গায় দাঁড়িয়ে তুমি চেঞ্জ করতে পারবে। সত্যি বলতে আমার ভীষণই আনকমফোর্টেবল ফিল হয়েছে জায়গাটাতে। এটাকে একটা মাত্রায় চেঞ্জিং রুম বলা যায় না। বাই দ্য ওয়ে চেঞ্জিং রুম বা বাথরুম আমি অবশ্যই দেখাতাম, বাট সত্যি বলতে জায়গাটা আমার কমফোর্টেবল মিনিমাম 1%ও লাগেনি, যার জন্য আমি জায়গাটা দেখাতে পারলাম না। বাথরুমের কথা, চেঞ্জিং রুমের কথা বাদই দিলাম, মেন আসি একটা স্টুডিওর আমার ব্যাকগ্রাউন্ড আর লাইটিংয়ের কথায়। লাইটিং মোটামুটি ভালোই ছিল, বাট ব্যাকগ্রাউন্ডটা এই যে নর্মাল দেখতে পাচ্ছিলে সাদা কাপড় দেওয়া, আর আমি একটু পরে একটা ভিডিও দেবো সেইখানে দেখতে পাবে যে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, একটা যে সুন্দর আকৃতির থাকবে কিছু, যার ফলে আমি ইন্টারেস্ট পাবো আরও ভালো ভালো ছবি নেওয়ার, সেরকম কিছুই ছিল না। সব থেকে বড় কথা, প্লেসটা যেরকম সেই প্লেসেতে অ্যাটলিস্ট 20 আর 30 জন ধরতে পারে ওই রুমটায়, ওই হলটায়। কিন্তু এখানে অর্গানাইজার অতিরিক্ত বেশি পরিমাণে ক্যান্ডিডেট নিয়েছিল, মিনিমাম 50 আপ, বাট ডাউন হবে না, যার জন্য ভীষণই আনকমফোর্টেবল ফিল হয়েছে আমার। আবার ফার্স্ট একটা মডেল চাই যে প্রপার লাইটের সামনে একটা মিররের সামনে বসে নিজে কেমন সাজছে সেটা দেখবে, বাট এখানে মাত্র 2টো লাইটওয়ালা মিরর ছিল, যার ফলে আমি কোনো রকম সিট পাইনি, নর্মাল টুল আর চেয়ারে বসে আমাকে সাজতে হয়েছে, নিজের মুখটা অবধি দেখতে পারিনি আমি। দিদিভাই একটা ছোট্ট মিরর দিয়েছিল আমায় দেখার জন্য, ওটাতেই দেখতে হয়েছে আমাকে। এই স্টুডিওতে গিয়ে আমি কিছুই পাইনি, জাস্ট এই যে একটা চেয়ারেতে আমি টাওয়াল নিয়ে গেছিলাম, সেই টাওয়ালটাকে মাথায় দিয়ে যাতে ঘাড় না লাগে এরমভাবে হেলান দিয়ে চেয়ারে বসে আমি মেকআপটা কমপ্লিট করেছিলাম, মানে আমার দিদিভাই সাজিয়ে দিয়েছিল আমাকে। চেষ্টা করে তো একটু কমফর্ট জোন পেলাম ঘাড়টা রেখে, বাট এই যে শুরু হলো দিদিভাইয়ের তারপরে টর্চার, মুখে কী সব মাখিয়ে মেকআপ করানো শুরু করলো। আমাদের বলেছিল যে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে মেকআপ কমপ্লিট করতে হবে, যেহেতু আমার দিদিভাই বেসটা খুব সুন্দর বসাতে পারে তাই মেকআপটা মুখে বসাতে সেরকম টাইম লাগেনি, চলে আসে সেই টাইম যে টাইমে দিদিভাই আমার হেয়ার করতে হয়েছিল। আর হেয়ার করতে গিয়ে আরেক সমস্যা, এখানে প্রত্যেকটা সুইচ বোর্ডের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল যে আমরা কোনো কানেকশন পাচ্ছিলাম না যেখানেই সুইচ দিচ্ছিলাম। আর হেয়ার ক্রিমটা করার পরে চলে যাই ড্রেস অ্যান্ড জুয়েলারি কালেক্ট করতে। গিয়ে দেখি যে শাড়িটা যেরকম ছবিতে দেখেছি আমরা সেরকম কালার ছিল না, যাই হোক সেটাকেও মেনে নিয়েছিলাম। কিন্তু জুয়েলারি যেরকম টেম্পল জুয়েলারি আমরা দেখেছিলাম, জুয়েলারি প্রপার রকম পাইনি। ইভেন আমি দেখাচ্ছি তোমাদের, হাতের চুড়িটা অবধি আমরা ঠিকঠাক পাইনি, 2টো পুঁথি বসানো চুড়ি আমাদের দেওয়া হয়েছিল। এই দেখো সেই বেদনাদায়ক সিন, আমার চুলটাকে ব্যাক ব্রাশ করছিল দিদিভাই। ফটোগ্রাফার দাদার ব্যবহার ভালো ছিল, পোলাইট বিহেভিয়ার ছিল, ভালো লেগেছিলো, ফ্রেন্ডলি বিহেভিয়ার, বাট আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়েছিল। কেন সেটা বললামই, অ্যাটমসফিয়ারের জন্য জায়গাটা আমার ঠিক লাগেনি। আমি আবার একবার দেখিয়ে নিচ্ছি যে আমার ড্রেস জুয়েলারি কেমন হওয়ার কথা ছিল, যার জন্য আমি পে করেছিলাম, আর কেমন আমার লুকটা হয়েছে। সত্যি বলতে আমার জুয়েলারি, আমার শাড়ি ঠিকঠাক না পেয়ে আমার মনটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করে যা হোক একটা পোজ দিয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ আমি ভাবতেই পারিনি যে আমার এক্সপিরিয়েন্স এরকম থাকবে। সব থেকে বড় জিনিস একটা জানিয়ে রাখি, তোমরা আগেই দেখেছো একটা স্ক্রিনশটে যে মিডিয়া কভারেজ হওয়ার কথা ছিল, তো লাস্ট অবধি মিডিয়ার কোনো পার্সনই আসেননি, ওখানে প্রেজেন্ট ছিল না।
এই যে জুয়েলারি থেকে শুরু করে টিকুলি, হাতের চুড়ি, মাথার মুকুট পুরোটাই এই লুকটা আমি চেয়েছিলাম, বাট আমি আশানুরূপ কিছুই পাইনি। অর্গানাইজার ঠিকঠাকভাবে অর্গানাইজ করে আমার জুয়েলারি দিতে পারেনি, ড্রেসও দিতে পারেনি। আর এটা হচ্ছে আমার এডিটেড পিকচার, মানে আফটার এডিটও শাড়ির কালারটা কেমন ফ্যাকাশে লাগছে, যেরকম আমি চেয়েছিলাম আগের ছবিটাতে দেখলে সেরকম আসেনি। জুয়েলারিগুলো তো হেরফের, হাতের চুড়িতে হেরফের, ব্লা ব্লা ব্লা, সবই বুঝতে পারছো তোমরা। এক্সপিরিয়েন্স এই এ টু জেড এখানকার একদম ফালতু, জাস্ট ফালতু লেগেছে। অর্গানাইজারের মানে ঠিক জুড়ি টুড়িগুলো খুব একটা ভালো না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, সেটা ভালো লাগলো যে হ্যাঁ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের অপরচুনিটি পেয়েছি, বাট এক্সপিরিয়েন্স একদম জাস্ট ভালো না ফর স্টুডিও। আমার মেকআপটা আমার দিদিভাই করিয়েছিল। লুকটা ছিল রিসেপশন লুক, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। সফট গ্ল্যাম লুক দিয়েছিল দিদিভাই, কিন্তু অর্গানাইজারের কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি, যেগুলো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে তুলে ধরেছি আমি। অর্গানাইজারের বিহেভিয়ার পোলাইট হলেও সে প্রপার অ্যামাউন্ট অনুযায়ী যা বলেছিল সেগুলো অর্গানাইজ করতে পারেনি, যেগুলোর জন্য আমি খুবই আপসেট। যার ফলে আমরা যে একটা পোর্টফোলিও শ্যুট করার জন্য পে করেছিলাম এতটা অ্যামাউন্ট দিয়ে, সেটা আমার বিফলে গেছে মনে হয়েছে। আমি সম্পূর্ণ লয়্যালটি দিয়ে এই ভিডিওটা করলাম, কাউকে হার্ট করা আমার ইন্টেনশন না। সবাইকে জানাচ্ছি, কেউ প্লিজ 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 আমার এই ভিডিওটার জন্য খারাপ মনে করো না। যেহেতু এটা আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই আমি পুরোপুরি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাই তুলে ধরলাম ভিডিওটাতে। তো আজকের এই ভিডিওটা আপাতত এইটুকখানি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।